সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শাকিল চৌধুরী, চেয়ারম্যান সেন্টার ফর এনআরবি। শাকিল, আপনাকে স্বাগত। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে জুলাই সনদ সই হচ্ছে না আজ, খালেদা জিয়া সুস্থ থাকলে তিনিও নির্বাচন করবেন, আব্দুল আউয়াল মিন্টু। সমকাল রাউজানে দ্বন্দ্ব, খুনের পেছনে মাটির ব্যবসা, পালু মহাল দখল, চাঁদা, জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে বিরোধ, নানা মত। মানবজমিন জুলাই সনদ বল এখন দলগুলোর কোর্টে, খুঁটির নিচে কথা নেই রিয়াদের। আমার দেশ পলাতক শেখ পরিবারের সদস্যরা কে কোথায়, বসুন্ধরা ষড়যন্ত্রে মেজর সাদেক সহ গ্রেপ্তার 16। আমাদের সময়ে 39 সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন, বাংলাদেশকে সবুজ সংকেত, মার্কিন পাল্টা শুরু করো। কালবেলার 100 খেলাপির পেটে লাখ কোটি টাকা, রাশিয়ায় বিশ্বের ষষ্ঠ ভয়াবহ ভূমিকম্প। দেশ রূপান্তর সংগঠিত হওয়ার চেষ্টায় আওয়ামী লীগ তৎপর, পুলিশ 7% আসনে নারী প্রার্থীর প্রস্তাব। খবরের কাগজ, কর্মমুখী শিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং ভালো করছে। দিনকাল, ফেসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পেতে আছে, চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি, প্রধান উপদেষ্টা। আলোকিত বাংলাদেশ, তফসিলের আগে প্রবাসীদের ভোটাধিকার চায় এনসিপি। যুদ্ধবন্দী 118 দেশের যৌথ ঘোষণা, ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। করতোয়া 39 সংসদীয় আসনে আসছে পরিবর্তন, কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে আন্দোলন হয়নি। আজকে দিনের খবর হচ্ছে জুলাই সনদ। সনদটা আজ সই হওয়ার কথা ছিল, সংশয় তৈরি হয়েছে। আসলে অনেকগুলো বিষয় এখানে সামনে এসছে জুলাই সনদকে কেন্দ্র করে, এবং যেগুলো পূর্বাহ্নে আলোচিত ছিল না, যে কারণে আজকে এটা জটিলতা তৈরি হয়েছে। আমরা মনে করি যারা এই আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগ তিতিক্ষা যাদের আছে, বিশেষ করে যারা শাহাদত বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং সম্মানটা স্থায়ীভাবে রেখে কিভাবে এটা করা যায় এই ব্যাপারে সকলে ঐকমত্যে আসা উচিত। ছোটোখাটো কিছু দ্বিমত আছে, আমরা শুনেছি, এগুলো পত্রপত্রিকাকে দেখেছি, আলোচনায় শুনি, রাজনীতিবিদরাই কিন্তু এগুলো করছেন, কিন্তু যারা ত্যাগ করেছেন, যারা জীবন দিয়ে গেছেন, তারা কিন্তু এই আলোচনায় নেই। আলোচনায় রাজনীতিবিদ অথবা যারা তাদেরকে প্রতিনিধিত্ব করেন নিজেদের মতো করে। অনেকেই তো প্রতিনিধি এখনও সেভাবে প্রতিনিধিত্ব, সেই ডিটারমিনেশনটা নেই, নিজেদের মতো করে করছে। কিন্তু আমরা আশা করব যেভাবে থেকেই করেন, যারাই করেন এবং যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, এই আত্মত্যাগ, এটি যেন কোনোভাবে ছোট না হয় এবং এটির জন্য একটা স্থায়ী স্বীকৃতি থাকে, না হলে কিন্তু পরবর্তী সময়ে কোনো আইনি জটিলতায় পড়বার অবকাশ হতে পারে হয়তো। এই কারণে আলোকিত বাংলাদেশের শিরোনাম হচ্ছে তফসিলের আগে প্রবাসীদের ভোটাধিকার চায় এনসিপি। খুব ভালো। আপনি তো প্রবাসীদের নিয়ে কাজ করেন। আমি সাধারণভাবে যারা প্রবাসী, যারা মানে খুব অ্যাক্টিভ রাজনীতির সাথে নেই, এরাই কিন্তু বড় অংশে প্রবাসী। ধরে নিতে পারেন প্রায় 80 থেকে 85% লোক প্রবাসে যারা আছেন, তারা কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নন। হয়তো সমর্থন করেন, হয়তো একটা আদর্শকে ভাবেন, কিন্তু তারা সেইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এরা কিন্তু চান বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের ভালো নেতৃত্ব আসুক, বাংলাদেশে ইতিবাচক ধারা প্রবর্তিত হোক। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটি অত্যন্ত আন্দোলিত করেছিল প্রবাসীদেরকে। আপনারা খেয়াল করেছেন হয়তো, বিভিন্ন দেশে প্রবাসীরা কিন্তু কোনো দলমতের মধ্যে নয়, এমনিতে নিজেদের উদ্যোগেই কিন্তু তারা এইসব জিনিসকে সমর্থন করেছেন, সহায়তা করেছেন, মানে ওন করেছেন জিনিসটা, রাজনৈতিক আঙ্গিকে না এসেও রাজনীতিবিদরা তাদের মতো করে করেছেন। আমার মনে হয় যে এদের ভোটাধিকারটা যত তড়িৎ, এবং এই নির্বাচনেই কিন্তু এটাকে প্রয়োগের ব্যবস্থা করা, অনেকগুলো প্রক্রিয়া নিয়ে কাজ করছে। তফসিলের আগে কিভাবে সম্ভব? এটি একটি সরকারি সিদ্ধান্ত আমার মনে হয় হওয়া, এবং ভোটাধিকার প্রয়োগের জন্য যদি অনলাইন ব্যবস্থাপনা, আমি বিভিন্ন এই গত কয়েক মাসে আমি 6-7টা দেশে আমি প্রবাসীদের সাথে দেখা সাক্ষাৎ কথা বলেছি, তাদের মতামত দেখলাম যে তারা কিন্তু ভোটটা দিতে চান, এবং তাদের ভোটটা কিন্তু সত্যিকার অর্থেই একটি স্বচ্ছ চিন্তা থেকে ভোটটা হতো, এবং একটি কি বলা যায়, যারা বাইরে থাকেন তাদের দৃষ্টিভঙ্গিগুলো অনেক উদার থাকে, অনেক প্রোগ্রেসিভ থাকে। তারা দূর থেকে চিন্তা করতে পারেন কোন লোকটা ভালো, কোনটা চাঁদাবাজি করছে,
কোনটা গ্রামে করছে কোনটা গুলশানে করছে সেটা ভিন্ন বিষয়, চাঁদাবাজি কারা করছে খোঁজ কিন্তু তারা জানেন। সুতরাং চাঁদাবাজের বাইরে ভালো লোককে নির্বাচনে তাদের ভূমিকা হতে পারত। প্রায় 2 কোটি প্রবাসী আছেন দেশের বাইরে, এদের মধ্যে থেকে আপনি 1 কোটি 60-70 লক্ষ আপনি শুধু ভোটাধিকার হতে পারে। অনলাইনে এই ভোটটা যদি নিশ্চিত করা যায়, আমি নিশ্চিত যে অনেক গ্রামেগঞ্জে ভালো প্রার্থী নির্বাচনে এটি একটি ভূমিকা রাখতে সক্ষম হবে। এটা একটা গেম চেঞ্জার ভোটিং ক্লাস্টার হতে পারে। কিন্তু এখন কি ভোটার করা হয়েছে বা কি পদ্ধতি কি? অনলাইনে যারা ভোটার হবেন বা ভোট দেবেন তার অনেকেই কিন্তু ভোটার হয়েছেন, প্রয়োগের বিষয়টা আছে। এখন দিবেন কেমনে? যার পাসপোর্ট আছে, যার এনআইডি আছে, যিনি কোনোভাবে নিবন্ধিত হয়েছেন, অনেকেই কিন্তু নিবন্ধিত হয়েছেন এবং ভোটাধিকারের অধিকারটা তাদেরকে দেয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যদি রাজি হন, রাষ্ট্র যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, অনেক জিনিসও তো এখন তো মানে সুপারসনিক স্পিডের যুগ। এখন আপনি কি সেই টেলিগ্রাফ যুগের হিসাব করলে হবে যে আমি সিদ্ধান্ত নিব, কাগজ পাঠাবো, তারপরে ওটা হবে, অথবা আপনার ডিএচএল পার্সেল যাবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন। অনলাইনে ভোটিং ব্যবস্থাটা তারা চান এবং এটি যদি হয় তাহলে বেশিরভাগ মানুষ। সরকারি সিদ্ধান্তটা কি? সরকারি সিদ্ধান্ত এখনও তারা সিদ্ধান্ত নিতে কোন প্রসেসে নেবেন এটা নির্বাচন কমিশন এখনও ঠিক করতে পারেন। অনেক আগে আমরা শুনেছি এটির ব্যাপারে নির্বাচন কমিশন ইতিবাচক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিবাচক ছিল না। এটা আমার অনেক আগের কথা। আমাকে একজন নির্বাচন কমিশনার প্রাক্তন বলেছিলেন যে ওনারা রাজি হয় না, কারণ এই মিশনগুলোকে অ্যাক্টিভিটিস বেড়ে যায়, তাদের কাজ বেড়ে যায়। নিশ্চয়ই বেড়ে যাবে, কাজ বেড়ে যাবে। এবং আপনারা আমেরিকাতে দেখেছেন, আমেরিকান বিভিন্ন এমবেসিতে তাদের ভোটগুলো হয়, এটাতেও কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা হয়, দেশের ব্র্যান্ডিংও হয়। এখন বাংলাদেশের মানুষ যদি মনে করেন জার্মানিতে গিয়ে এমবেসিতে ভোটটা প্রয়োগ করেন, ওই অঞ্চলের মানুষ কিন্তু বুঝতে পারবে যে এখানে কি একটা হচ্ছে। মানে এই যে তারা আবার তাদের একটা ফেস্টিভ মুড থাকে। বাংলাদেশের মানুষের ভোটদানের একটা ফেস্টিভ মুড আছে, যদিও এই মুডটি নষ্ট হয়ে গেছে অতীতকালে, সেভাবে ছিল না, কিন্তু এই ফেস্টিভ মুড কিন্তু দেশে দেশে হতো এবং সেখানে বাংলাদেশের কিন্তু ব্র্যান্ডিং হতো। আমি বাংলাদেশি, আমার বাংলাদেশটা আরও বড় করে সামনে আসতো। সেটাকে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার যদি সিদ্ধান্তটা গ্রহণ করেন এটা অত্যন্ত ভালো। কিন্তু এটি সাথে আবার বলি, এটি যেন নির্বাচন পেছানোর কোনো কারণ না হয়। এই মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বিশেষ করে প্রবাসীরা কোনো স্থিরতা পাচ্ছে না, কি করবে। অনেকে ব্যবসা বাণিজ্য আছে, বিষয় সম্পত্তি আছে। এই যে চাঁদাবাজির খোঁজখবরগুলো যেগুলো আপনার পত্রপত্রিকায় দেন, অনেক নীরব চাঁদাবাজি প্রবাসীদের মধ্যে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই চাঁদাবাজিগুলো থেকেও তারা কীভাবে নিষ্কৃতি পাবেন, কার কাছে যাবেন, একটা দায়বদ্ধ প্রশাসন ব্যবস্থা থাকা দরকার। ইন্টিরিম নয়, ইন্টিরিমটা তাৎক্ষণিক, এটা সকলেই বোঝে, এটা তাৎক্ষণিক একটা ব্যবস্থাপনা। একটি রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা নেতৃত্ব আসা উচিত, সরকার গঠিত হওয়া উচিত এবং সেটা নৈতিক এবং আদর্শিক কাজগুলো হয়তো করে দেওয়া যেতে পারে আগে থেকে, কিন্তু খুব তড়িতে এটাতে যাওয়া উচিত। তাহলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কিন্তু অচল হয়ে যাচ্ছে। আপনারা বিনিয়োগের অবস্থা দেখতে পাচ্ছেন না, নতুন কোনো বিনিয়োগ কেউ চিন্তা করছে না। আপনি ইন্টিরিম গভর্নমেন্টের সাথে আলোচনা হতে পারে, আপনার সাথে আমার সম্পর্ক আছে, আমি কথা বলতে পারি, কিন্তু বিনিয়োগটা হচ্ছে আমার ব্যবসা, এটা কিন্তু চ্যারিটি নয়। আমি টাকাটা বিনিয়োগ করব, তারপরের গভর্নমেন্ট যে আসবেন, কারা আসবেন, কিভাবে আসবেন, তাদের অ্যাটিটিউড কী হবে, তারা কি কনজারভেটিভ হবেন নাকি ওপেন হবেন, বিদেশি ইনভেস্টমেন্টকে তারা কীভাবে ওয়েলকাম করবেন, নাকি আসার পরে ব্লক করে দিবেন, আমি নিতে তখন পারলাম না টাকাটা, অনেক রকমের ইস্যুজ আছে। সুতরাং একটা দীর্ঘমেয়াদী পলিটিক্যাল প্রসেসের একটা গভর্নমেন্ট যদি না হয়, বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় না, এটা তো তার টাকা, এটা তো চ্যারিটি নয়। কালবেলা শিরোনাম হচ্ছে 100 খেলাপির পেটে লাখ কোটি টাকা। এটা তো হবেই, এগুলো হবে, কারণ এখন তো আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাবে। এর একটা কারণ হলো কি, আপনি দেখেন যে আমাদের রিজার্ভ কিন্তু বেড়েছে, আপনি দেখেছেন রিজার্ভ অনেক বেড়েছে, খরচ না করলে তো পারবেই। আমি বলছি সেটাই, যে আপনি যদি বিনিয়োগ না হয়, আপনি ইনভেস্টমেন্ট না হয়, আপনার যদি কোনো ইম্পোর্টস না থাকে, আপনার ব্যাকআপ ইম্পোর্টসগুলো যদি না থাকে ব্যবসা বাণিজ্যের জন্য, শিল্পায়ন যদি এখানে যদি শিল্পের যদি গ্রোথ না হয়, প্রোডাকশন যদি না থাকে, তাহলে তো আপনার র মেটেরিয়ালস আসবে না, আপনার রিজার্ভ বড় হবে। এইটা কিন্তু প্রয়োজন আছে, কিন্তু এটি শুধুই গৌরবের নয় যে রিজার্ভ বড় হয়ে গেল, বুঝতে হবে কেন বড় হয়েছে। আমার এখানে রিজার্ভ বড় হওয়ার কারণ হচ্ছে আমার ইম্পোর্ট এবং ইনভেস্টমেন্টের জায়গাটা ছোট হয়ে গেছে। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি মতি ভাই, একটা জিনিস নিয়ে আমরা লুকোচুরি, এই যে প্রবাসীদের প্রসঙ্গে আগেই বলা উচিত ছিল, একটা জিনিস নিয়ে প্রায় আমরা লুকোচুরি দেখছি, এই যে দ্বৈত নাগরিকত্বের ইস্যুটা। আপনি নিশ্চয়ই জানেন, আপনার এখানে অনেক পত্রপত্র লেখালেখি হয়েছে পত্রিকায়, আপনার প্রবাসী প্রতিনিধিরাও কিন্তু অনেক কথা বলেছেন। এটা নিয়ে লুকোচুরি অতীতে হয়েছে, রাজনৈতিক সরকারও নানানভাবে ডামাডোল করেছেন, ছলছাতুরি করেছেন, ঢেকে বলেছেন, রেখে বলেছেন। এই সরকার তো একটা আদর্শিক অবস্থানের সরকার হওয়া উচিত। আমরা মনে করি যে মানে মন্দ রাজনীতির বাইরে গিয়ে নতুন ব্যবস্থাপনার রাজনীতির একটা তারা পথ খুলে দিবেন।
এখানেও কিন্তু দ্বৈত নাগরিকত্বের এই জটিলতাটা পরিষ্কার হচ্ছে না। আমার মনে হয় এই যে সামনে নির্বাচনগুলো আসছে, এখানে কিন্তু অনেকেই কিন্তু লুকোচুরি করে নির্বাচনে প্রার্থী হবে, কিন্তু বলবৎ যে সংবিধানের যে ধারাগুলো আছে তাতে কিন্তু বলা আছে কোনো বিদেশি যারা নাগরিকত্ব গ্রহণ করেছেন বা কোনো সাংবিধানিক পদ তারা নিতে পারবেন। এই জিনিসগুলো যে আমার প্রয়োজন হয়, আমি যদি কোনো প্রবাসীকে কোনো যে আমার অন্য নাগরিকত্ব গ্রহণ করেছে তাকে যদি আমার দেশে যদি আমার সিস্টেমের মধ্যে ইন করাতে হয়, এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সিদ্ধান্ত নিয়েই আমার করা উচিত। লুকোচুরি করে করতে গিয়ে হচ্ছে কি, বিদেশে যখন যাই, এই যে নিউ ইয়র্কে কিছুদিন আগেও কয়েকজনের ব্যাপারে বেশ উচ্চস্বরে মানুষজন কথা বলছিল পাবলিকলি, যে এরা নিজেদেরই তো সলচাতুরি করছে, নিজেদের ডিক্লারেশন ঠিক নাই, ঠিকমতো কথা বলছে না, তার টাকা কোথায়, পয়সা কোথায়, কি করছে। এই জায়গাগুলো কেন এই সরকার কেন দিবে? এই সরকার তো পুরনো বন্দোবস্তের সরকার নয়, এ তো নতুন বন্দোবস্ত উদ্ভাবনীর কাঠামো থেকে একটা সরকারের ব্যবস্থাপনা। এখন এই সরকারে তো আরও স্বচ্ছতা থাকবে সব কিছুতে। আমি তো মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা থেকেই কিন্তু এটা শুরু হওয়া উচিত ছিল। উনি সুন্দর করে সব কিছু একটা গুছিয়ে, উনি কম কথা বলেন অবশ্য, আমি দেখি, এবং অত পাবলিকলি কথা বলেন না, কিন্তু আমার মনে হয় যে উনার যে আন্তর্জাতিক যে অবস্থান, আপনার সাথে আমি আগেও কথা বলেছি বিষয়টা নিয়ে, যে বাংলাদেশে উনাকে আমরা অন্যায্যভাবে বা ন্যায্যভাবে বা অসৌজন্যমূলকভাবে কোনো কথা যদি বলেও থাকি অতীতে বা এখন, আন্তর্জাতিক অঙ্গনে প্রফেসর ইউনূসের কিন্তু নিজস্ব একটা অবস্থান আছে। আমি ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য কিছু কিছু কাজ করি, আপনি জানেন, বহু বছর যাবত করছি। এই যে প্রত্যেকটা জাতিসংঘের সময় আমরা একটা সাইডলাইন করি বাংলাদেশের ভালো জিনিসগুলো বলার জন্য। আমি দেখেছি বিদেশিরা এবং যারা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তারা কিন্তু ডক্টর ইউনূসকে অনেকেই জানেন। এটি কিন্তু আমার একটা ক্যাপিটাল হতে পারত, আমি ব্যবহার করতে পারতাম। ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা হয়েছেন, সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, উনি আমার কেন জানি মনে হয় উনি ফ্রি হ্যান্ড কাজ করতে পারছে না। উনার সাথে, উনার চিন্তা ভাবনার সাথে কিন্তু অনেক জিনিস আমার কাছে মনে হয় যাচ্ছে না। কেন মনে হয়? আমার মনে হয় যেন উনি যেভাবে করা উচিত, বা আমরা যেভাবে উনাকে দেখেছি, আমার সাথে অনেকবার উনার দেখা হয়েছে, কিন্তু ওই প্লেনে বিভিন্ন সময় কোথাও যাচ্ছেন উনি, আমি হয়তো কোথাও থেকে যাচ্ছি, এরকম দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। বিদেশে অনেকগুলো অনুষ্ঠানে যখন উনি যেতেন, যে শহরে যেতেন, আমার মনে আছে মানুষ টাকা দিয়ে কিন্তু বক্তৃতা শুনতে যেত, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এবং সেই শহরে বাংলাদেশিরা প্রাউড ফিল করতো। সে হয়তো রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু ডক্টর ইউনূস ওই ভালো একটা রেস্টুরেন্টে খেতে গেছিল, গিয়ে বলছে আজকে ডক্টর ইউনূস স্পিচ দিয়েছে, তোমার বাংলাদেশের লোক এসছে। আমি বলছি না যে উনি একেবারেই যে খুব বড় কিছু, আমি এইভাবে বলতে চাই না, আমি বলতে চাচ্ছি এই জাতীয় জিনিসগুলো বাংলাদেশের ব্র্যান্ডিং করে, একটা দেশের, একটা জাতির ব্র্যান্ডিং করে। আপনি এই যে ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো দরজা ধাক্কা দিয়ে ঢুকতে পারেন, কোনো সময় রাজনৈতিক পরিবর্তনের কারণে এদিক হবে ওদিক হবে, সেটা হতেই পারে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তার যে অ্যাক্সেসগুলো আছে, এই অ্যাক্সেসগুলো কিন্তু এখানে যার যে পরিবেশটা যদি লেজে গোবরে হয়ে যায়, ওই অ্যাক্সেস কিন্তু তার জন্য মানে আমি মনে করি উনার জন্য এটা সুন্দর হবে না। আমি আন্তরিকভাবে আশা করব ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং হওয়ার জায়গা আছে দেশের বাইরে। দেশের ভিতরে আমরা যা করি, দেশের বাইরে আছে, এবং সেটাকে কাজে লাগাতে হলে ডক্টর ইউনূসকে অত্যন্ত গুছিয়ে পরিষ্কারভাবে কিন্তু তার অবস্থান থেকে বের হয়ে এক্সিট হতে হবে, এই জায়গাটা যেন নিশ্চিত থাকে। দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা। এগুলো সারা বিশ্বব্যাপী হচ্ছে, আমরা তার বাইরে। এটা আবার বাংলাদেশ ব্যাংক বোধহয় এবং সতর্কতা জারি করে। বাংলাদেশ ব্যাংক কিছু কিছু কাজ বেশ ভালো কাজ করছেন, এবং একটা কাজ এই সাইবারের কারণে কিন্তু আমাদের অনেক টাকা লুট হয়েছে বাংলাদেশ ব্যাংকের, বিদেশ থেকে বিদেশি যার এগুলো হয়েছে। আমার মনে হয় যে আমরা বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাক্টিভিটিস, বিশেষ করে পাচারকৃত অর্থ সম্পদ ফেরত আনার ব্যাপারে যে একটা নয়েজ, এটা কিন্তু খুব, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি যে কটা দেশে সফর করে এসেছি, প্রত্যেকটা দেশে কিন্তু এটা আলোচনায় চলে এসেছে। এখন যারা চুরিচামারি করে টাকা নিয়ে যাচ্ছে, সে ব্যবসায়ী নেতা হোক, আর আমলা নেতা হোক, আর রাজনীতির নেতা হোক, মানুষ কিন্তু একটু বাঁকা চোখে তাকায়, এবং ওরাও কিন্তু একটু শেকি সিচুয়েশনে আছে। এবং প্রশাসনিকভাবে ওইসব দেশে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এইগুলোতে কিন্তু এখন কিন্তু ওয়াচে পড়ছে অনেকের, কিন্তু যারা টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে রেখে দিয়েছে, আগে বড় বড় বাড়ি কিনেছে, ব্যাংকে প্রচুর টাকা জমা আছে, এগুলো করতে গেছে। যে ডাটি মানি কিন্তু প্রত্যেকটা সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এই নয়েজ ক্রিয়েট করাতে বাংলাদেশের এই ডাটি মানি কোথায় আছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং যারা পাচার করে টাকা পয়সা নিয়ে গেছেন এরা একটু চাপে পড়েছেন। এটা যদি আমরা চাপটা যদি অব্যাহত রাখতে পারি, ভবিষ্যতে কিন্তু এই পাচারের প্রবণতাটা কমবে। তাহলে কি করণীয়, কি সরকারের করণীয়? কি সরকারের করণীয় হচ্ছে যে এই কন্টিনিউয়াসলি প্রেশার রাখতে হবে,
এগুলো যে বিদেশে টাকা চলে গেলে খুব জলদি আপনি নিয়ে আসতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু নতুন পাচারটা অন্তত রোধ করা যাবে এই দিয়ে, এবং ওদেরকে যদি একটু অ্যাওয়্যার করা যায় আর আমরা যদি কোনোভাবে সহায়তা না করি, এই যত পাচার হয়েছে সবগুলোর সাথে কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এবং প্রশাসনিক আশ্রয় প্রশ্রয় আছে, তা না হলে কিন্তু এটা হতো না। এগুলো হয়েছে এবং আমরা এখন মনে করব যে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার বাংলাদেশ যেটা হবে সেখানে এগুলো কেপিং করা থাকবে। কিন্তু আমরা খুব স্বস্তির অবস্থায় নেই, কারণ যাদের মাধ্যমে আমাদের অনেক বড় অর্জন হয়েছে, যাদেরকে সামনে নিয়ে তাদের মধ্যে অনেক রকমের নৈতিক স্খলন আমাদের চোখে আসছে, যেগুলো আমাদের তারুণ্যকে ক্ষতিগ্রস্ত করবে, বিপদগ্রস্ত করবে। ভবিষ্যতের তরুণ সম্পদ বাংলাদেশের বিভ্রান্ত হবে, তারা কোনো ভালো কাজে আর জড়িত হবে না। আপনি জানেন যে মার্কিন পাল্টা শুল্কারোপ, যেটা নিয়ে আলোচনা চলছে শুল্ক নিয়ে, তো এখন কাগজের শিরোনাম হচ্ছে বাংলাদেশকে সবুজ সংকেত। এখন তো আলোচনা চলছে, এখন এই মুহূর্তে আলোচনা চলছে। অনেকগুলো নিউজ কিন্তু এই বিষয়গুলোতে আমি দেখছি, বিদেশি জিনিসগুলোতে আসে, এক্স্যাক্টলি পিকচারটা হয়তো সামনে আসে না। আমি একটা জায়গাতে এখানে আমি বলবো যে এই কাজটা প্রত্যেকটা মানে অগ্রসরমান জাতি বা চিন্তা চেতনায় যারা অগ্রসরমান, আমার বড় সম্পদ থাকার দরকার নাই, আমি চিন্তা করতে অগ্রসর কিনা। আমার দেশে কিন্তু চিন্তাশীল মানুষের কোনো অভাব নেই, আছেন, এদেরকে আমরা কাজে লাগাই না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। রাজনৈতিক পরিচয় না থাকলে আমি কাউকেই কোনো সময় কোনো কালে কাউকে কাজে লাগাই না। আমরা নতুন ব্যবস্থাপনার মধ্যে আমার একটা আবদার থাকবে বা আকাঙ্ক্ষা থাকবে যে রাজনৈতিক পরিচয়ের বাইরেও মেধাভিত্তিক এবং দক্ষ মানুষজনকে যেন কাজে লাগানো যায়। এই যে আপনার টেরিফের এই আলোচনা, গ্রাউন্ডস ওয়ার্ক আমরা করি না, এটা কি একদিনে হয়েছে না, অনেক দিন যাবতীয় এই আলোচনাগুলো প্রেসিডেন্ট আমার আসার পর থেকে করেছেন, আসার আগেও তিনি এগুলো অনেক আলোচনা করেছেন। আমরা কিন্তু কোনো গ্রাউন্ডস ওয়ার্ক করি না, কারণ গ্রাউন্ডস ওয়ার্ক মানে কি সেক্রেটারির সাথে বসলেন আর আমার সেক্রেটারি বা আমার মন্ত্রী গেলেন, এইটাই নয়। এই পিছনের কাগজগুলো যারা তৈরি করছেন, তারা প্রপোজালগুলো যারা, তাদের সাথে যে লবিংগুলো করা, এই ইন্টারনাল ওয়ার্কগুলো যে ফরেন অফিসগুলোর মাধ্যমে করা উচিত বা আমাদের এখান থেকে এই কোঅর্ডিনেটেড কাজটা আমরা দেখি নাই। আর বিদেশের আমাদের মিশনগুলো তো একেবারে মাজা ভাঙা অবস্থায় আছে, কোনো কাজই করতে পারছে না, কারণ কোন সময় কারে দোষর বলে আর কোন সময় বলে না, আসলে সত্যিকার অর্থে দোষর কিনা, সত্যিকার অর্থে সে অপরাধী কিনা, এগুলো ডিটারমিন করা হয় না এবং কোনো লাইন টানা হয় না, যে কারণে কোনো ডিপ্লোমেটও ডিপ্লোমেসিতে কিন্তু খুব একেবারে রটেন মানুষজন যায় না, কিছু মেধা না হলে ডিপ্লোমেসিতে যাওয়া হয় না। অ্যাটলিস্ট ডিপ্লোমেসিতে যারা আছেন, আমাদের প্রচুর ভালো ডিপ্লোমেটস আছেন, এরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ কেউ সরকারের ইচ্ছায় ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের একটা লাইন টানা উচিত, লাইন টেনে আমার মিশনের এই পর্যন্ত অপরাধগুলোকে আমরা এদেরকে কোনোভাবে প্রশ্রয় দিব না। দ্যাটস ওকে, লাইন টানলে তো শূন্য থাকবে। এখন প্রশ্নটা হলো যে আপনি শূন্য এবং অশূন্যর মধ্যে, 100 আর 0-র মধ্যে একটা জায়গাতে আমাকে একটা অ্যাকোমোডেট করে একটা রিকনসিলিয়েশন যদি আমি ডিপ্লোমেসিতে না করি, এই যে আপনি আমেরিকার কথাই বলছেন, এই যে আমি এই ট্যারিফ নিয়ে বললাম, এই লবিংগুলো কিন্তু লোকাল আমাদের মিশনগুলো বিভিন্ন জায়গার সাথে করা উচিত, যারা এগুলো কাজ করেন তাদের। ফরেন অফিসকে তো ইনভলভ করা হয়েছে অনেক পরে না। এখন ফরেন অফিস যদি আপনি যদি আমার মনে করে আমার ফরেন অফিস পোস্ট অফিস, ফরেন অফিস কিন্তু ফোকাস গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল চোখ হলো ফরেন অফিস। এখন সে তাকে ওই খবরটা এনেও দিবে, এখানকার খবরটাও পাচার করবে এবং মাঝখানে গ্রাউন্ডের কাজগুলো করবে, নিড়ানির কাজটা করবে, চাষবাদ করার জন্য যে নিড়ানির কাজ। আমার মনে আছে আমি স্টেট ডিপার্টমেন্টের একটা মিটিংয়ে গেছিলাম, তাদেরকে দাওয়াত করতে আমাদের একটা অনুষ্ঠানে। আমাকে বললো যে তোমাদের অনেক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসে, ওনারা কোনোদিন আমাদের সাথে আমাদের লেভেলে কথা বলে না, ওনারা উপরে উপরে কথা বলেন, আর উপরে যাদের সাথে কথা বলেন তারা যে কথাটা বলেন ওটা কিন্তু আমরা তৈরি করে দিই, আমরা আমাদের মতো করে যা পাই তাই তৈরি করে দিই। তুমি যেভাবে এসে ওই যে তখন গার্মেন্টসের ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল, তখন বললো যে তুমি যেভাবে এইগুলো বলছো, এগুলো কোনোদিন তোমাদের কোনো অফিসার আমাদের লেভেলে আসে না, ওরা উপরে উপরে মন্ত্রী মিনিস্টার কথাবার্তা বলে যায়, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের পজিশন ব্যাপারটা কি, আমরা তৈরি করে দিই, আমরা যা জানি তা করি, তোমার কথাটা এখানে আসে না। তো সেই আমাদের এই দুর্বলতাগুলো আছে, আমরা গ্রাউন্ডস ওয়ার্ক নেই, আমাদের হোমওয়ার্ক নেই এই টেরিফের ব্যাপারে। এখন আমরা যে দরজাটা শেষ মুহূর্তে এসে করছি, আর অনেক আগেও করতে পারতাম। এইটার জন্য তো সব অ্যাডভাইজারের যাওয়া দরকার নাই, সব ডিপ্লোমেটদের যাওয়া দরকার ছিল, নির্দিষ্ট কয়েকজনকে দিয়ে দায়িত্ব দিয়ে আগে থেকে যদি করতে পারতাম, অনেক হয়তো আমাদের কিছু সুবিধা আদায় করা সম্ভব হতো। আমরা শেষ দিকে জাস্ট একটা মন্তব্য আপনার, রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার, এটা হলো বৈষম্য বিরোধী সাবেক নেতা। আমি ওই কথাটাই একটু বলছিলাম যে আমি জানি, অনেকে আমার শ্রোতা দর্শক যারাও জানেন তারাও জানেন, আমাদের ব্যক্তিগতভাবে আমি যে কাজটা করি প্রবাসীদেরকে নিয়ে, আমি ওখানে সবসময় তাদেরকে এই যে রাজনীতির বিষয়ের বাইরে কথাবার্তা বলি। একটা জিনিস কিন্তু জুলাই বিপ্লবে এই যে 5ই আগস্টের যে ঘটনা ঘটেছিল,
এখানে অলমোস্ট সব মানুষ এবং প্রবাসের যারাই নির্যাতিত নিগৃহীত যারাই মানে বিপদ দেশ সম্পর্কে অস্বস্তির মধ্যে সকলে আশাবাদী হয়েছিলেন। কিন্তু যারা কাজটা করেছেন 5 আগস্ট পর্যন্ত যে তাদের যে অবস্থান আর 5 আগস্টের পরের যে স্খলন, সবচেয়ে বড় স্খলন হয়েছে তাদের এত বড় অফিস নেওয়াটা। আমি এখানে বা কোথাও লিখেও ছিলাম বোধহয় একটা জায়গাতে যে এরা একটা বড় আমাদের একটা সম্পদ হিসেবে থাকা উচিত। ইন্টেলেকচুয়াল একটা তরুণ প্রজন্ম কিন্তু উঠেছিল ভালো ভালো জিনিস নিয়ে, আসছিল কি করতে, একটা আন্দোলনের সংগ্রাম করতে নিয়ে যখন দেখেছে যে এটা দিয়ে কোনো কিছু এই সরকারের মধ্যে করা যাবে না, তখন সরকার পতনের জন্যই তারা শুরু করেছিল এবং সেটা সফল হয়েছিল। এটার কারণ ছিল কি, এখানে কিন্তু এখন দেখা যায় যে কেউ কেউ বলতে চায় যে আমরা এই শ্রেণীর মানুষজন করেছি। এটা খুব অন্যায়, সকলে করেছে এবং দীর্ঘমেয়াদের কারণেই কিন্তু এটা হয়েছে। আপনার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারেই কিন্তু আন্দোলনটা পাকাপোক্ত হতো। তখন কিন্তু ওই যে বিএনপি আওয়ামী লীগ ওইভাবে হয়নি, ছাত্র সংগ্রাম পরিষদ। ঠিক 24-এও কিন্তু ওই ছাত্রদের সামনে ছিল বলেই আপনি ওই যে জামাত শিবির বা জঙ্গিবাদ বলে কিন্তু ওইদেরকে মানে আপনি পাবলিকলি প্রচার করতে পারেন নাই, কোমলমতি বলতে হয়েছে, কারণ ছাত্ররা সামনে ছিল, অনেক মেয়ে তরুণীরা সামনে ছিল, তারা এসেছিল বলে এটাকে ওই কালারটা দেওয়া যায় না। কিন্তু এর পিছনের শাড়িগুলো দেখেন আপনি, পিছনের শাড়িতে বিভিন্ন রকমের সাপোর্ট বা অংশগ্রহণ, এগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও ছিলেন, যারা নেতৃত্ব ছিল। এদেরকে কিন্তু এরপরে ওই যে যুদ্ধ উত্তর যখন শহীদদের মানে যারা বিপ্লবীদেরকে যাদের যেভাবে সুরক্ষা দেওয়া, এদেরকে গাইডেন্সটা দেওয়া হয় না। এই জন্য এরা আমার কাছে মনে হচ্ছে বিভ্রান্ত হয়ে গেছে, অর্থের দিকে যে চিন্তাও গেছে এবং রাজনৈতিক স্বাভাবিক রাজনীতিতে অংশগ্রহণের ফলে কিন্তু বড় বড় গাড়ি, চাঁদাবাজি, বড় অফিস, বড় বড় মহড়া নির্বাচনের জন্য, এগুলো তো হলো প্রথাগত রাজনীতি। এই রাজনীতি তো এখান থেকে আমরা আশা করি না। আমরা বাইরে তরুণ মেধাবী আসছে, নতুন প্রজন্ম আসবে, নতুন রাজনীতির চিন্তা করবে, কালকেই তাদের সংসদ সদস্য হওয়া যাওয়ার দরকার নেই তো। তারা একটা ভালো জিনিস চিন্তা করে নিয়ে সমাজকে এগিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদদেরকে তারা গাইড করবেন, পরামর্শ দিবেন, দরকার হলে তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করবে। নিজেরা করতে গিয়ে এখন সব কিছু লেজে গোবরে হয়ে যাচ্ছে, কারণ রাজনীতি করতে হবে, ইলেকশন করতে হবে, টাকা লাগবে, গাড়ি ছাড়, বড় বড় গাড়ি হয়তো সুদি দিয়েছেন কিন্তু চলতে গেলে টাকা লাগে তো, মন্ত্রী এমপি হবে। এখন যারা শহীদ হয়েছেন তারা তো আর ওইটা নিয়ে আসেন নাই, তারা আসছিলেন সত্যিকার অর্থে এই সংগ্রাম করতে। কিন্তু যারা বেঁচে গেছেন তারা এখন এগুলো নিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, স্খলন হচ্ছে। এটি আমাকে কিন্তু ভবিষ্যতের আমার তারুণ্যকে বিভ্রান্ত করবে, এখানে কোনো আন্দোলন গড়ে উঠবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।